নেওয়া হলো। সেই ক্ষেত্রে যেটি আমরা অনানুষ্ঠানিক আলাপে জানতে পেরেছি সেটি হচ্ছে যে আগের যেই তদন্ত কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছিল এই মামলা তদন্তের জন্য তিনি এই যে কোনো এর আগে কোনো এই ধরনের ঘটনার অর্থাৎ কোনো তদন্তের তার অভিজ্ঞতা ছিল না বলে আমরা জানতে পেরেছি র্যাবের যে কর্মকর্তার সাথে আমি কথা বলেছি তার কাছ থেকে, এবং তারা আশা করছেন যে এখন যেই কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে সেই কর্মকর্তা অনেক বেশি অভিজ্ঞ এবং তারা যে এই ঘটনার যে রহস্য উদ্ঘাটন করতে চাচ্ছেন সেটিতে তিনি সহায়ক হবেন বলে তারা আশা করছেন, এবং এই ধরনের একজন অভিজ্ঞ তদন্ত কর্মকর্তার জন্যই এতদিন পর্যন্ত র্যাব অপেক্ষা করছিল বলে তাদের সাথে আলাপ করে আমার মনে হয়েছে। এর পাশাপাশি আপনারা জানেন যে আগামী রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয় গঠিত যে তদন্ত কমিটি রয়েছে সেই তদন্ত কমিটি গণশুনানির আয়োজন করেছে, কিন্তু এই মারিশবুনিয়া এলাকা এবং এই শামলাপুর এলাকায় ঘুরে এবং যেই অভিজ্ঞতা আমাদের হয়েছে যে মারিশবুনিয়া এলাকায় আমরা গিয়েছিলাম সেখানে আমরা দেখেছি যে এরই মধ্যে পুরুষশূন্য হয়ে পড়েছে। এর পাশাপাশি যারা প্রত্যক্ষদর্শী বিভিন্ন সময় গণমাধ্যমের সাথে কথা বলেছেন, বিভিন্ন পত্রপত্রিকায় যাদের নাম এসেছে অনেকেই বলছেন যে তারা নিরাপত্তা ঝুঁকিতে আছেন এবং অনেকেই বিভিন্ন লোকজন এসে তাদেরকে হুমকি ধামকি দিয়েছে বলে আমরা জানতে পেরেছি। তো তার ভিত্তিতে আসলে এক ধরনের সংশয় তৈরি হয়েছে যে গণশুনানিতে আসলে কতজন সেখানে আসলে যাবেন বা লোকজন যারা দেখেছেন তারা আসলে যেতে কতটুকু উৎসাহিত হবেন সেটি নিয়েও আসলে এক ধরনের সংশয় তৈরি হয়েছে। এর আগে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যে তদন্ত কমিটি সেই তদন্ত কমিটির প্রধানের সাথে আমরা কথা বলছিলাম, তিনিও বলেছিলেন যে তারা এক ধরনের চ্যালেঞ্জের মুখে পড়েছেন যে অনেকগুলো মামলা এবং অনেকেই অ্যারেস্ট হওয়ার কারণে তারা যে তদন্ত করছেন প্রত্যক্ষদর্শীদের সাক্ষী নেয়ার ক্ষেত্রে অনেককেই আসলে তারা যত সহজে পাবেন বলে ভেবেছিলেন তত সহজে আসলে পাচ্ছেন না। এই ছিল এখন পর্যন্ত আমার হাতে সবশেষ। কক্সবাজার থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী ওমর ফারুক। এদিকে ১৩ দিন ধরে লাপাত্তা সিনহা নিহতের ঘটনার প্রত্যক্ষদর্শী শামলাপুর মসজিদের মুয়াজ্জিন মোহাম্মদ আমিন। আরেক প্রত্যক্ষদর্শী মসজিদের ইমামের অভিযোগ গণমাধ্যমে বক্তব্য দেয়ায় হুমকি দেওয়া হয়েছে তাকেও। পুলিশ ভোররাতে বাড়িতে গিয়ে ভাঙচুর চালিয়েছে এমন অভিযোগ করেছেন ঘটনার আরেক সাক্ষী এক সিএনজি চালক। শামলাপুর চেকপোস্টের পাশেই বাইতুন্নুর জামে মসজিদ। ২ হাত উপরে তোলা অবস্থায় বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর লিয়াকত অবসরপ্রাপ্ত মেজর সিনহা রাশেদকে গুলি করেছেন গণমাধ্যমে এমনটি দেখার কথা জানিয়েছিলেন মসজিদের ইমাম। তার অভিযোগ এরপর থেকেই কে বা কারা তাকে দেখে নেওয়ার হুমকি দিচ্ছে। সিভিল ড্রেস আর কিছু পুলিশের পোশাকে আসছিল মসজিদের ইমাম সাহেব। আপনার এটা নিয়ে কিসের গিয়া এত কিছু, তা আপনি এরকম আর গিয়া করবেন না, গিয়া করলে মানে আপনাকে এরকম করা হবে না, এটা স্বাভাবিক। এটা কি করা হবে এটা পরিপূর্ণভাবে বলতেছে না তো। এদিকে আরেক প্রত্যক্ষদর্শী শামলাপুর মসজিদের রোহিঙ্গা মুয়াজ্জিন মোহাম্মদ আমিন ঘটনার একদিন পর থেকে নিখোঁজ বলে জানিয়েছেন তার স্ত্রী। তার অভিযোগ স্বামীর খোঁজে এখন পর্যন্ত 4 বার বাড়িতে এসেছে পুলিশ। না হরে গিয়ে হয় না হারে করবানা তার দিন বাদ পিড়া দোয়া হয় আর নিলে আর নয় পুলিশের বের আর গত নিলে দিল গিল ছবি টবি করছে ভিডিও টিভি করছে তো জামাই হঠাৎ হইতে পারি অবাজের জামাই আছে কেঙ্গুরি হইও তো আমি হইতে হইতে পারি লই। পুলিশের বিরুদ্ধে ভোররাত 4টায় এসে দরজা ভেঙে ঘরে ঢুকে গালমন্দ করার অভিযোগ করেছেন ঘটনার প্রত্যক্ষদর্শী সিএনজি চালক কালাম। নিজের ও পরিবারের নিরাপত্তা নিয়ে উদ্বেগের কথাও জানান তিনি। চলে আসার পর ঠিক এতটুকু আইছি, একজন এখানে হারাইছে আর একজন এখানে হারাইছি, আমি এখানে। ওটা আমাকে বলছে আপনি কামাল? হ্যাঁ আমি কামাল। আপনি সাক্ষী দিয়েছেন? হ্যাঁ সাক্ষী দিয়েছি। কি সাক্ষী দিয়েছেন? আমি যেটা দেখছি সেটা সাক্ষী দিয়েছি। আমাকে মারতে চাইছে, মনে করেন আমার দরজা এটা ভেঙে ফেলছে আর ওইটা ভেঙে ফেলছে। দুপাশে বাজার ও লোকালয়ের মধ্যে হওয়ায় কক্সবাজার টেকনাফ মেরিন ড্রাইভের 13টি চেকপোস্টের মধ্যে শামলাপুর চেকপোস্ট বেশ আলাদা। অভিযোগকারীরা বলছেন প্রত্যক্ষদর্শীদের বাড়ি বাড়ি গিয়েছিলেন এসআই অরুণ কুমার চাকমা। তার ফোনে কল করে পাওয়া যায়নি বাহারছড়া তদন্ত কেন্দ্রের নতুন ইনচার্জকেও। ওমর ফারুক, সময় সংবাদ, শামলাপুর, টেকনাফ, কক্সবাজার। বর্তমানে হত্যাকাণ্ড হলে মানুষ বিচার চাইতে পারে, কিন্তু ৭৫-এর 15ই আগস্টে ঘৃণিত হত্যাকাণ্ডের পর সে সুযোগটাও ছিল না। শোক দিবস উপলক্ষে আয়োজিত ভার্চুয়াল মিলাদ মাহফিলে দুঃসহ সে স্মৃতি স্মরণ করে
প্রধানমন্ত্রী বলেন, তার সরকার এ অবস্থার পরিবর্তন আনতে চায়। দেশের মানুষের অধিকার ও নিরাপত্তা প্রতিষ্ঠাই তার লক্ষ্য। এতিমদের দুঃখ উপলব্ধি করে প্রধানমন্ত্রী বলেন, সমাজের অনগ্রসর জনগোষ্ঠীর জন্য একটি সুন্দর ভবিষ্যৎ বিনির্মাণে কাজ করছে তার সরকার। জনগণের অধিকার খর্ব করে এমন আইন বাতিলের দাবি জানিয়েছে বিএনপি। সকালে অনলাইন ব্রিফিংয়ে এই দাবি তুলে ধরে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল বলেন, বিএনপি ক্ষমতায় গেলে জনমনে ভীতি তৈরি করা সব আইন বাতিল করা হবে। ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলে সরকারের কাছে বিএনপির পক্ষ থেকে চিঠি দেওয়ার কথাও জানান মির্জা ফখরুল। যে সমস্ত আইন মানুষের অধিকারকে খর্ব করে, অবশ্যই আমরা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব যদি পাই কোনো সুষ্ঠু নির্বাচনের মধ্যে, আমরা সেগুলোকে অবশ্যই বাতিল করব। ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের এই বিষয়টা কিন্তু এখন সারা পৃথিবীতে বাংলাদেশের যে অবস্থান সেটা নিয়ে কিন্তু আলোচিত হচ্ছে, এবং সেই জন্যই আমরা মনে করি যে অবিলম্বে এই আইনটি বাতিল করা প্রয়োজন, বাতিল করা উচিত। তবে আমরা সরকারকে চিঠি দেওয়া, সরকারকে আপনার অবগত করানোর চেষ্টা করি, সেটা তো আমরা এর আগেও করেছি, এখন আমরা করব। ফেসবুকে বন্ধুত্বের মাধ্যমে সমকামীদের ফাঁদে ফেলে অর্থ হাতিয়ে নিচ্ছে একটি চক্র। প্রতারকদের খপ্পরে পড়ছে বিভিন্ন বয়সী মানুষ। পুলিশ বলছে, প্রতারকদের পাশাপাশি ভুক্তভোগীরাও সমকামিতা জড়িয়ে অপরাধ করছে। ইকরাম হোসাইনের রিপোর্ট। সমকামীদের ফেসবুক গ্রুপ থেকে বিভিন্ন ব্যক্তির কাছে রিকোয়েস্ট পাঠিয়ে বন্ধুত্ব, কথা চালাচালির এক পর্যায়ে সমকামী সেজে ছবি আদান প্রদান, তারপর নানা রকম কুপ্রস্তাব। রাজি হলে দেয়া হতো বাসার ঠিকানা, বাসায় এলেই ফাঁদ। ব্ল্যাকমেইল করে হাতিয়ে নেওয়া হয় বিপুল পরিমাণ অর্থ। ঢুকলাম ঘরের ভিতরে, তখনই দেখলাম 4-5 জন লোক আমাকে আটকাইলো। ওরা বলতে চাইছে, ঠিক আছে আপনাকে যদি এখানে যেতে হয় তাহলে 3 লাখ টাকা দিতে হবে। 3 লাখ টাকা দেওয়ার পরে আপনি এখানে ছাড়া পাবেন। চক্রের সদস্যরা সমকামিতার অভিনয় করে কয়েক ধাপে কাজ করত। কেউ ফেসবুকে বন্ধুত্ব, কেউ আবার বাসায় নিয়ে আসতো। বিভিন্ন বয়সীদের ফাঁদে ফেলে কয়েকজন মিটমাট করে দেওয়ার কথা বলে টাকা হাতিয়ে নিত। হাতের ছবি দেওয়া হইতো, তখন লোক বলতো যে তোমার বাসা ফ্রি আছে, তো আমি বলতাম যে হ্যাঁ বাসা ফ্রি আছে। পরে আমি জাস্ট নিয়ে বাসায় আসতাম। পরে আমার বাসায় আসার 1 মিনিট পরই তারা আসতো। যেই লোক নিচে থাকতে সে ইনফর্ম করে যে ভাই তারা ঢুকছে, আসে। তার বউ বাচ্চা আছে বাসায়, এই হিসাবে সে তার মান সম্মান তখনই আমাদের কাছে ক্ষমা চায় যে ভাই মাফ করে দেন, আপনাদের কিছু দেখতেছি আমি টাকা পয়সার ব্যাপারটা। বিকাশের মাধ্যমে টাকা লেনদেন করত প্রতারকরা। কয়েকটি অ্যাকাউন্টে দেখা যায় বহু মানুষকে খপ্পরে ফেলে হাতিয়ে নিয়েছে লাখ লাখ টাকা। পুলিশ বলছে, যারা ঘটনার শিকার হচ্ছেন তারাও এক ধরনের অপরাধ করছে। করোনাকালে অনেকেই চাকরিচ্যুত হয়েছেন, তখনই তাদের মধ্যে এই জাতীয় নতুন নতুন আইডিয়াগুলো মাথায় আসে। বাংলাদেশে এই কালচার এখনও স্বীকৃত না, আইন সমৃদ্ধ না। যারা ভিকটিম হন তাদেরও একটা নৈতিক দেউলিয়াত্মাপনা আছে। তারা মধ্যবয়সী লোক, সবার ঘরেই তাদের স্ত্রী, তাদের সন্তান আছেন, তারপরও তারা এই বিকৃত একটা অনুশীলনের জন্য, মজা করার জন্য ওইদিকে যাচ্ছিলেন। এই ধরনের অভিনব প্রতারণা বন্ধে সবাইকে সতর্ক হওয়ার আহ্বান পুলিশের। ইকরাম হোসাইন, সময় সংবাদ, ঢাকা। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন ডক্টর অ্যাসোসিয়েশনের আহ্বায়কের ওপর হামলার প্রতিবাদ এবং দোষীদের শাস্তির দাবিতে অনির্দিষ্টকালে ধর্মঘটের ডাক দিয়েছেন ইন্টার্ন চিকিৎসকরা। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার পার্থ প্রতিম বিশ্বাস। চলে যাচ্ছি তার কাছে। পার্থ। ধন্যবাদ রাব্বি। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টার্ন ডাক্তাররা আজকে কেউই কিন্তু তাদের কাজে যোগদান করেনি। সকাল থেকেই আমরা দেখছি তারা কিন্তু তাদের যে কর্মবিরতি, সেই কর্মবিরতি পালন করছে। কর্মবিরতি পালন করার কারণ হচ্ছে, গতকাল রাতে চকবাজার এলাকায় ইন্টার্ন ডাক্তার অ্যাসোসিয়েশনের আহ্বায়কের উপর হামলা করা হয়েছে অতর্কিত। এরপরই চট্টগ্রাম মেডিকেল কলেজের ছাত্র সংসদের সাহিত্য সম্পাদকের উপরও কিন্তু অতর্কিত হামলা করা হয়েছে। তাদেরকে গুরুতরভাবে জখম করা হয়েছে এবং তারা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের 28 নম্বর ওয়ার্ডে কিন্তু তারা চিকিৎসাধীন রয়েছে। এই দুই চিকিৎসার উপর হামলার প্রতিবাদে আজকে সকাল থেকে আমরা দেখেছি ব্যানার, ফেস্টুন, প্লেকার্ড হাতে কিন্তু ইন্টার্ন ডাক্তার অ্যাসোসিয়েশনের যারা চিকিৎসকরা রয়েছেন, যারা আছেন, তারা সবাই কিন্তু তাদের কর্মবিরতি পালন করছে এবং তারা বলছে যতক্ষণ পর্যন্ত এই হামলা যারা করেছে তাদেরকে আইনের আওতায় আনা হবে না, ততক্ষণ পর্যন্ত তারা কিন্তু তাদের যে অনির্দিষ্টকালের কর্মবিরতি ধর্মঘট সেটি কিন্তু তারা পালন করবে। আমরা আসলে জানি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল শুধু চট্টগ্রাম শহরের মানুষজনই নয়, আশেপাশের কিন্তু বিভিন্ন জেলা থেকে প্রচুর রোগী এখানে আসেন। একে তো করোনাকালীন
তৎকালীন সময় চলছে, যেখানে ডাক্তাররা সর্বোচ্চ চেষ্টা করছেন চিকিৎসা সেবা দিতে, সেখানে যদি ইন্টার্ন ডাক্তাররা আসলে কর্মবিরতি পালন করেন, সেক্ষেত্রে আমরা দেখেছি প্রচুর ভোগান্তিতে পড়তে হয়েছে যারা দূর দূরান্ত থেকে চিকিৎসা সেবা নিতে এসেছেন। আমার পিছনে যে ফটকটি রয়েছে এটি হচ্ছে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের প্রধান ফটক। সকাল থেকেই কিন্তু এই ফটকটি বন্ধ ছিল, শুধুমাত্র জরুরি বিভাগ দিয়েই রুগীরা প্রবেশ করতে পেরেছিলেন। কিন্তু কিছুক্ষণ আগে তারা তাদের যে কর্মবিরতির আজকের যে আনুষ্ঠানিকতা সেটি শেষ করে তারা চলে যাওয়ার পরে একটি দরজা খুলে দেওয়া হয়েছে এবং এরপরেই কিন্তু আমরা দেখেছি যারা রুগীরা আছেন তারা প্রবেশ করছেন। তবে আমরা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালকের সাথে কথা বলেছিলাম, তিনি আমাদেরকে জানিয়েছে যেহেতু আজকে শুক্রবার ইন্টার্ন ডাক্তাররা চিকিৎসা সেবা না দিলেও কিন্তু আজকে তেমন কোনো প্রভাব পড়েনি। তারপরে আজকে এই সমস্যার সমাধানের জন্য তারা সন্ধ্যায় 7টায় কিন্তু একটি মিটিংয়ের আহ্বান করেছে এবং সেই মিটিংয়ের পর বোঝা যাবে যে আন্দোলন চলবে কি চলবে না। তবে একটি জিনিস বলে রাখা ভালো, গত কিছুদিন ধরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে কিন্তু এক ধরনের অস্থির অবস্থা বিরাজ করছে। এখানে বর্তমানে দুটি পক্ষ বিরাজমান, একটি হচ্ছে সদ্য বিদায়ী মেয়র আজমল নাসির উদ্দিনের অনুসারী এবং আরেকটি হচ্ছে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নোফেলের অনুসারী। এই দুই অনুসারীদের মধ্যেই কিন্তু কয়েকদিন পরপর ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটছে এবং অস্থির অবস্থার সৃষ্টি হচ্ছে। তো এই ছিল আমার কাছে এখনো পর্যন্ত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে এখানকার সর্বশেষ খবর। রাব্বি। চট্টগ্রাম মেডিকেলে ইন্টার্ন ডাক্তারদের ধর্মঘটের সর্বশেষ নিয়ে যুক্ত হয়েছিলেন সহকর্মী পার্থ প্রতিম বিশ্বাস। দুপুরের সময় আরও থাকছে। ভ্যাট ফাঁকির অভিযোগে ফেসবুক এজেন্টের বিরুদ্ধে মামলা হলেও পার পেয়ে যাচ্ছে গুগল, ইউটিউব সহ অন্য অনলাইন প্ল্যাটফর্ম। বিপুল অঙ্কের রাজস্ব হারাচ্ছে সরকার। বর্ষার জলাবদ্ধতা এলেই শুরু হয় রাজধানীর খাল রক্ষার আলোচনা। নেওয়া হয় কোটি টাকার প্রকল্প, কিন্তু টাকা ফুরালেও দখলমুক্ত তো হয়ই না, উল্টো বেদখল হয় নতুন কোনো খাল। কখনো কখনো সরকারি প্রতিষ্ঠানের নামেও হয় এমন অপকর্ম। সিটি কর্পোরেশনকে ব্যবহার করে তেমনই বেদখল হয়েছে রামপুরার বেগুনবাড়ি খাল। বিস্তারিত কেফায়েত শাকিলের রিপোর্টে। রাজধানীর নন্দীপাড়া খালের যেদিকেই তাকাই শুধু চোখে পড়বে আবর্জনা আর আবর্জনা, এতে ব্যাহত পানি প্রবাহ। এলাকাবাসীর অভিযোগ, রাস্তায় ফেলা সিটি কর্পোরেশনের বর্জ্যই এর মূল কারণ। ময়লাগুলো সম্পূর্ণ টালে রয়েছে, অথচ পরিষ্কারও করে না, তারপরে দেখা যায় খালি ফেলাই গেছে। আরেকদিকে আবর্জনা রেখে প্রবাহমান বেগুনবাড়ি খালের প্রায় অর্ধেক দখল করে নিয়েছে খোদ ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। এর আগে মেরাদিয়ায় একই কাজ করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। তাদের দেখা দেখি আশপাশ দখল শুরু করেছেন প্রভাবশালীরা। সিটি কর্পোরেশন পুরো খালটা ভরে আলাইতেছে, আর পানি সবই তো উঠবো রাস্তার মধ্যে। সুন্দর একটা খাল ছিল, এটা ভরাট হয়ে যাচ্ছে। বর্তমানে রাজধানীর সবচেয়ে স্বাস্থ্যকর খাল বলা হয় রামপুরার এই খালটিকে, যার উপর তেমন কোনো অবৈধ স্থাপনা লক্ষ্য করা যায় না। কিন্তু খোদ সিটি কর্পোরেশন এমন স্থাপনা তুলে দখল করছে খাল, আর তার পিছনে গড়ে উঠছে বড় বড় স্থাপনা। আপনি সীমাবদ্ধতা তৈরি করছেন, জঞ্জাল তৈরি হতে দিচ্ছেন, অবৈধ ভবনগুলিকে তৈরি হতে দিচ্ছেন, ভরাটগুলি করতে দিচ্ছেন, তারপর সেটাকে আপনি উদ্ধার করার জন্য নামছেন। এটা তো খুবই দুরভিসন্ধিমূলক। এদিকে সিটি কর্পোরেশনকে বারবার চিঠি দিয়েও কোনো সাড়া মিলেনি বলে দাবি ওয়াসার। অনেকগুলো চিঠি এবং ওখানকার বর্জ্য ব্যবস্থাপনার সাথে যারা সম্পৃক্ত তাদেরকে দিয়েছি এবং আমি আশা করি এই ব্যাপারটা ওরা নজরে আনবেন এবং অচিরেই এই খাল দখলের যে অবস্থাটা সেটা থেকে বিরত হবেন। দায় স্বীকার করে সিটি কর্পোরেশন বলছে জমি সংকটেই খালে যেতে হয়েছে তাদের। একটি এসটিএসে এখন বর্জ্য সংকলন করা যাচ্ছে না, একটি অস্থায়ী এসটিএস নির্মাণের মাধ্যমে আমাদের যে ওপেন যে আর্মরোল বক্সগুলো যেখানে রয়েছে আমরা এটা সরিয়ে ফেলব। গেল 10 বছরে খাল রক্ষায় শুধু ঢাকা ওয়াসাই ব্যয় করেছে 10,000 কোটি টাকা, কিন্তু রক্ষা পায়নি একটি খালও। কেফায়েত শাকিল, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর বাজারে ইলিশের দাপট থাকলেও বেড়েছে দাম। সপ্তাহ ব্যবধানে পাইকারি পর্যায়ে কেজিতে দাম বেড়েছে 50 থেকে 100 টাকা পর্যন্ত। খুচরা বিক্রেতাদের অভিযোগ, এই মুহূর্তে মাছ বাজারে সবার মনোযোগ ইলিশে, এরই সুযোগ নিচ্ছে আড়তদাররা। তবে অভিযোগ অস্বীকার করে যোগান কমের দোহাই তাদের। সরকারি নিষেধাজ্ঞা শেষে সাগরে জেলেদের জালে ঝাঁকে ঝাঁকে ধরা পড়ছে রূপালী ইলিশ। জেলে আর স্থানীয় আড়তদারদের হাত ঘুরে তা আসছে রাজধানীর বাজারে।
শুক্রবার পাইকারি মাছের আড়ত সোয়ারীঘাটে গিয়ে দেখা গেল বরফজাত ইলিশ খালাসে ব্যস্ত আড়তের কর্মীরা। পাশায় চলছে আড়তদার আর খুচরা বিক্রেতাদের দর কষাকষি। ইলিশ কিনতে ভোরেই বাজারে এসেছেন ক্রেতারা। 400 থেকে 500 গ্রাম ওজনের ইলিশ বিক্রি হচ্ছে 500 থেকে 600 টাকা কেজি দরে। 1 কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে 1000 থেকে 1100 টাকার মধ্যে। 5টা ইলিশ মাছ 7 কেজি নিল আপনার 1000 টাকা করে, 7টা 7 কেজি 7000। দাম বাড়তে হওয়ার কারণ হচ্ছে, মূল কারণ হচ্ছে খুচরা কাস্টমার। কারণ যেই মাছ বাজারে বেচবো আমরা 700, হ্যান দিলে দেবো 800, তখন এই আড়তদাররা 800 নিচে বেচবো না। 800 নিতে চাইছিলাম, হয় না, বাজারে নিয়ে করে বেশি। বাজারে ইলিশের ছড়াছড়ি দেখা গেলেও কেন কমছে না দাম, এমন প্রশ্নে আড়তদাররা বলছেন চাঁদপুর, বরিশাল, চট্টগ্রামের মোকাম থেকে কমেছে ইলিশের যোগান, এতেই চড়েছে দাম। কাটার নাম দেখছে জাল ছিঁড়া জায়গা, আমাদের যে দাদনদা পাটিগুলি একটা মাছ ধরতে পারে না, সব জাল ছিঁড়া ছিঁড়ে মাছ বেড়ে জায়গা। 10 পুন 12 পুন একটা ঝুড়িতে, আর ঝুড়িতে তো 40টা 50টা মনে 5 ঝুড়ি মাছ আছে নেই। তবে তুলনামূলক সহনীয় অন্যান্য মাছের দাম। চাপিলা প্রতি কেজি বিক্রি হচ্ছে 120 টাকায়, বাইম 300 টাকায়, আর বল মাছ বিক্রি হচ্ছে 300 থেকে 350 টাকা কেজি দরে। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। ঈদের পর চালের দর লাফিয়ে বাড়লেও ভিন্ন চিত্র ধানের বাজারে। সপ্তাহ ব্যবধানে নওগাঁর প্রান্তিক হাটে মন প্রতি 80 টাকা কমেছে ধানের দর। ধান চালের অসম বাজার ব্যবস্থাকে ব্যবসায়ীদের খেয়াল খুশি বলে অভিযোগ কৃষকদের। ব্যবসায়ী নেতারা বলছেন, ভারত থেকে চাল আমদানির ঘোষণায় ধান চালের বাজারে প্রভাব পড়েছে। নওগাঁ থেকে এমআর রকির রিপোর্ট। ঈদের পর হঠাৎই কেজিতে 2 টাকা চালের দর বেড়ে যায় নওগাঁর মোকামে। অন্যদিকে ভিন্ন চিত্র ধানের হাটে। সপ্তাহের ব্যবধানে নওগাঁর প্রান্তিক হাটগুলোতে প্রতিমন 70 থেকে 80 টাকা কম দরে ধান কিনছেন মিলাররা। চালের দর লাফিয়ে বাড়লেও ধানের বাজারে উল্টো দরপতনকে ব্যবসায়ীদের কারসাজি বলে অভিযোগ কৃষকদের। কাটারি ধানের দাম কমে গেছে প্রায় 100 টাকা, আতপ ধানের দাম কমে গেছে প্রায় 200 টাকা। হঠাৎ যে চালের দাম ঠিকই আছে, অথচ আমাদের ধানের দাম কমে যাচ্ছে। এই সপ্তাহে 50 থেকে 60 টাকা কম হয়েছে। কম হলে আমাদের একটু সমস্যা। এই ধান বেচে ব্যবসায়ীরা লাভবান হচ্ছে, হ্যাঁ, আর আমরা কৃষকরা মরে যাচ্ছি। জেলার ধানের গুরুত্বপূর্ণ হাট আবাদপুকুর, মদইল, মহাদেবপুর ও ছাতরাই। মিনিকেট ধান প্রতিমন 1010 টাকা, পাইজাম 980 টাকা থেকে 1000 টাকা, কাটারি জাতের ধান 1030 টাকা দরে বেচাকেনা চলছে। এক সপ্তাহ ঈদের আগে ঠিক আছে 1050-60 ছিল আমাদের হাটে, 1000 থেকে আরম্ভ করে 1005, 10, 15, 20 পর্যন্ত কিনা আছে উপরে। তবে ব্যবসায়ী নেতারা বলছেন, ভারত থেকে চাল আমদানির ঘোষণায় মিলাররা হিসেব কষে ধান কিনতে গিয়ে হেরফের হয়েছে ধানের বাজার। যেখানে শতকরা 80% লোক বাংলাদেশে কৃষির উপর নির্ভর করে, সেই আমদানি করলে কিন্তু অটোমেটিক বাজারটা কমে যাবে। আমার কলকারখানার থেকে উৎপাদিত পণ্য, তার তো একটা বাজার দরকার। সেই বাজার যদি অন্য দেশ দখল করে, তাহলে আমি আমার উৎপাদিত পণ্য কোনোভাবেই বিক্রয় করতে পারি না। জেলার কৃষি বিভাগ জানায়, গেল মৌসুমে জেলায় 12.5 লাখ মেট্রিক টন ধান উৎপাদন হয়েছে। এমআর রকি, সময় সংবাদ, নওগাঁ। রিটার্ন ও ভ্যাট না দেয়া সহ বেশ কিছু অনিয়মের অভিযোগে এনবিআর ফেসবুকের স্থানীয় এজেন্টের বিরুদ্ধে মামলা করলেও বাংলাদেশকে কর না দিয়ে পার পেয়ে যাচ্ছে গুগল, ইউটিউব, হোয়াটসঅ্যাপ, ইমো সহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম। ই কমার্স সহ বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান পণ্য ও সেবা বিক্রির জন্য ডিজিটাল এসব প্ল্যাটফর্মে কয়েক হাজার কোটি টাকার বিজ্ঞাপন দিলেও রাজস্ব হারাচ্ছে সরকার। কঠোর অবস্থানে না গিয়ে আলোচনার মাধ্যমে রাজস্ব আদায়ের আহ্বান বেসিসের। বিস্তারিত জানাচ্ছেন হাজেরা শিউলি। দেশের একটি গণমাধ্যমে বিজ্ঞাপন প্রচার করলে 15% ভ্যাট পায় সরকার, সঙ্গে অগ্রিম আয়কর পায় 4%। অথচ ফেসবুক, গুগল সহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম বাংলাদেশি বিজ্ঞাপন থেকে বিপুল অর্থ আয় করলেও কোনো রাজস্ব পায় না সরকার। এই প্রেক্ষাপটে এসব সামাজিক মাধ্যমকে বাংলাদেশে অফিস খোলার নির্দেশনা দেওয়া হলেও একমাত্র ফেসবুক ছাড়া কোনো প্রতিষ্ঠানই অফিস খোলেনি। এদিকে ফেসবুক বাংলাদেশে এজেন্ট নিয়োগ করলেও গত 3 মাসে দেয়নি কোনো ভ্যাট বা রিটার্ন। এই প্রেক্ষাপটে এবার মাঠে নেমেছে এনবিআর। সরকারি রাজস্ব আদায়ে মামলা করা হয়েছে ফেসবুকের স্থানীয় এজেন্ট HT টিপুলের বিরুদ্ধে। প্রতিষ্ঠানটির ব্যাংকিং লেনদেন সহ আরও অনিয়ম খতিয়ে দেখা হচ্ছে বলে জানান ভ্যাট গোয়েন্দার মহাপরিচালক। বাকি সামাজিক মাধ্যমগুলোর বিষয়েও খতিয়ে দেখার কথা জানান তিনি। এখানে কিন্তু অনেক টাকা চলে যাচ্ছে, সরকার রাজস্ব কিন্তু জড়িত। আমরা ঘনিষ্ঠভাবে কাজ করছি বিভিন্ন সংস্থার সাথে, বিশেষ করে বাংলাদেশ ব্যাংক এবং বিটিআরসির সাথে। আমরা নিশ্চিত হতে চাই যে টাকাটা যাচ্ছে বৈধ হয়ে যাচ্ছে। একই সঙ্গে সরকারের প্রাপ্য রাজস্ব সরকারি কোষাগারে জমা হোক। তবে সমঝোতার মাধ্যমে এসব প্রতিষ্ঠানের কর জটিলতা নিরসনের পরামর্শ উদ্যোক্তাদের। ফেসবুক, টুইটার এগুলোকে হঠাৎ করে বন্ধ করে দেওয়াটা কিন্তু কোনো সমাধান না। এদের সাথে
নেগোশিয়েট করতে হবে, এদের সাথে কথা বলতে হবে, বিকজ আমি কিন্তু মোটামুটি শিওর যে এরা কিন্তু লোকাল লতে কমপ্লাই করে সবসময় সব দেশেই। যুক্তরাষ্ট্র ভিত্তিক প্রতিষ্ঠান ফেসবুক ইনভেস্টর রিলেশনস কোম্পানির হিসাবে গত বছর এক প্রান্তিকে ফেসবুক বাংলাদেশ থেকে আয় করেছে প্রায় ৩৫০০ কোটি টাকা। হাজারের শিউলি, সময় সংবাদ, ঢাকা। প্রতিবেশী দেশ ভারতের সঙ্গে বাণিজ্য ঘাটতি বেড়েই চলছে। রফতানির তুলনায় ভারত থেকে পণ্য আমদানির পরিমাণ প্রায় ৮ গুণ। রফতানিকারকরা বলছেন, ওয়ার্ক পারমিট না দেওয়া সহ নানা অসহযোগিতায় ভারতে ব্যবসা প্রত্যাশিত হারে বাড়ছে না। অর্থনীতিবিদরা বলছেন, রফতানি ও বিনিয়োগ বাড়ানোকে দুদেশের সরকারি পর্যায়ের আলোচনায় সর্বাধিক গুরুত্ব দিতে হবে। হরিপদ সাহার রিপোর্ট। সড়ক, নৌ ও সমুদ্রপথে সহজলভ্য যোগাযোগে ভর করে বাংলাদেশ ও ভারতের দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ বাড়ছে। পেঁয়াজ থেকে শুরু করে মোটরযান, শিল্প কাঁচামাল, যন্ত্রপাতি সহ বিভিন্ন পণ্য আমদানি হয় ভারত থেকে। বিপরীতে প্রক্রিয়াজাত খাদ্য, পাট, পোশাক, আসবাবপত্র, হিমায়িত মাছ সহ বেশ কিছু পণ্য রপ্তানি করে বাংলাদেশ। আমদানিতে বাংলাদেশ অনেক এগিয়ে থাকলেও রপ্তানিতে বরাবরই ভারতের থেকে অনেক পিছিয়ে। গেল অর্থবছরে $975 কোটি দ্বিপাক্ষিক বাণিজ্যের মধ্যে বাংলাদেশের রপ্তানি মাত্র 110 কোটির মতো। হাতে গোনা কয়েকটি ছাড়া ভারতের বাজারে প্রায় 10 বছর ধরে সব পণ্যে শুল্কমুক্ত বাজার সুবিধা পেলেও রপ্তানি প্রত্যাশিতভাবে বাড়েনি। বিজনেস যদি প্রসার হতে হয়, ওখানে কিন্তু আমার ফ্রি মুভমেন্ট অফ মাই পিপল লাগবে। তা আমরা কিন্তু ধরেন ইন্ডিয়াতে আমাদের লোকেদের জন্য কিন্তু ওয়ার্ক পারমিট পাচ্ছি না। আমরা বিজনেস ভিসায় যাচ্ছি, ওখানে কিন্তু আমরা শর্ট টাইম ট্যুর করে আবার চলে আসতে হচ্ছে। কিছু কিছু পোর্ট অনেক সময় এটাকে অনার করে না, তারা আবার পুনরায় প্রোডাক্টটাকে হোল্ড করে তারা ল্যাবরেটরি টেস্টিংয়ে পাঠায়। ল্যাবরেটরি টেস্টিংয়ের পরে তারা প্রোডাক্টটা করে, এতে করে আমাদের সাপ্লাই চেইনটা স্মুথ থাকে না। রাজ্য ট্যাক্স নামে এবং বিভিন্ন নামে বেশ কিছু ট্যাক্স আমাদের রপ্তানিকারকদের দিতে হয়। ভারতীয় আমদানিকারকদের অনেকের মাল নিয়ে পয়সা না দেওয়ার যে অভ্যাস, এটা আমাদেরকে আসলে শঙ্কিত করে তোলে। বিশ্বের অন্যতম বড় বাজার ভারতে বাংলাদেশি পোশাক রপ্তানি বৃদ্ধিকে গুরুত্ব দেওয়ার পাশাপাশি এদেশে তাদের বিনিয়োগ উৎসাহিত করার পরামর্শ এই অর্থনীতিবিদের। কিভাবে বাংলাদেশের রপ্তানি ভারতে বাড়ানো যেতে পারে এবং কিভাবে ভারতীয় বিনিয়োগ বাংলাদেশে এসে সেটা পুনঃরপ্তানি ভারতের বাজারে হতে পারে, সেই জিনিসগুলোকে সামনে আনা দরকার। যৌথ সম্মতি স্ট্যান্ডার্ডসগুলোর ক্ষেত্রে এটি ত্বরান্বিত করা দরকার, যাতে বাংলাদেশি পণ্য ভারতে রপ্তানি করার ক্ষেত্রে কোনো অশুল্ক বাধার মুখে না পড়তে হয়। বাণিজ্য ঘাটতি কমাতে ভারতীয় পণ্যের আমদানি বিকল্প স্থানীয় খাতগুলোকেও শক্তিশালী করার পরামর্শ দেন বিশেষজ্ঞরা। হরিপদ সাহা, সময় সংবাদ, ঢাকা। দুপুরের সময় শীর্ষ সংবাদ জানিয়ে দেব আরও একবার। কক্সবাজারে সিনহার মৃত্যু মামলায় 7 আসামির জিজ্ঞাসাবাদ শুরু, তদন্ত কর্মকর্তা পরিবর্তন। গণমাধ্যমে কথা বলার পর থেকেই লাপাত্তা প্রত্যক্ষদর্শী মুয়াজ্জিন। বঙ্গবন্ধুর হত্যার পর বিচার চাওয়ার সুযোগও ছিল না। ৪৫তম শাহাদাত বার্ষিকীর মিলাদ মাহফিলে প্রধানমন্ত্রী, অবস্থার পরিবর্তন করে দেশে আইনের শাসন প্রতিষ্ঠা লক্ষ্য। ফেসবুকে বন্ধুত্ব করে সমকামীদের ফাঁদে ফেলে অর্থ হাতিয়ে নিচ্ছে একটি চক্র। প্রতারকদের খপ্পরে নানা বয়সী মানুষ, অপরাধে জড়িয়ে পড়ছেন ভুক্তভোগীরাও। এই ছিল দুপুরের সময়। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতেও সব খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। সঙ্গে থাকুন সময়।